বিরতির পর ফিরে এলাম। ইতিমধ্যেই বিরতির আগে ধন্যমারা উন্নয়নে কিছু হয়নি। আর উন্নয়নটা কি সত্যি খুব অ্যাবস্ট্রাক্ট লাগছে বিরোধীদের দেখতে? প্রশ্ন আসছে যে উন্নয়ন বলতে আগে বলতেন শুধু নীল সাদা রং হচ্ছে, কিন্তু রাজ্যের যে গ্রস জিডিপি যেটা রাজ্যের যেটা সেটা কিন্তু বেড়েছে। কিছুদিন আগে রিপোর্ট কার্ড আমরা দেখেছি। এই সমস্তগুলো যেমন রয়েছে, উন্নয়ন প্রশ্নে পাল্টা বিতর্ক, কিন্তু আরও তো অনেক ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলোকে না ধরলে কি করে আসবে? ভারতীয় জনতা পার্টি বাংলা বা বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত নয়, বহিরাগতভাবে ক্রমাগত তৃণমূল কিন্তু এটা তাদের রাজনৈতিক ইস্যু, এবং তারা 2021-এর ভোটে এই পথে তারা এগোচ্ছে। কি বলবেন তাহলে? অদ্ভুত একটা ব্যাপার জানেন, ভারতবর্ষের অধিবাসী যারা, তারা ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেক রাজ্যে অবশ্যই যাতায়াত করতে পারেন। তারা ভারতবাসী হিসেবে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাতায়াত করতে পারেন। তৃণমূল দলটা অদ্ভুত রকমভাবে একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে বহিরাগত, অর্থাৎ কিনা ইউপি অথবা বিহার অথবা কেরল থেকে কেউ যদি আমাদের কোনো নেতা আসেন, সেই নেতা নাকি বহিরাগত। দিলীপ ঘোষ বলছেন যে পুঁজির ক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কিছু বললেন যারা এই রাজ্যে রয়েছেন তারা তো বাইরের কি বলতে চাইলেন পরিষ্কার হলো না, এবং বলছেন যে যারা শ্রমের বাজারে রয়েছে সেখানেও তাহলে বাংলার বা এখানকার যারা ভূমিপুত্র তাদের কি হবে? আমি আমার কথাটা শেষ করে নিই, যেটা বলছিলাম। আপনি এখান থেকে একটুখানি এগিয়ে বারুইপুরে ছাড়িয়ে খড়দহ বলে একটা গ্রাম আছে, যদি একটু ঘুরে আসেন তাহলে দেখবেন ওখানে রোহিঙ্গাদের একটা কলোনি তৈরি হয়েছে। যদি ঘুরে আসেন, রোহিঙ্গারা কোথাকার লোক, মায়ানমারের লোক, খুব ভালো করে জানেন। ওয়েলকাম করে ওখানকার তৃণমূলের যিনি আছেন দায়িত্ব নিয়ে ওয়েলকাম করে ওখানে তাদেরকে বসাচ্ছেন। ওরা বহিরাগত হচ্ছেন না, বহিরাগত হচ্ছেন কারা? উত্তরপ্রদেশ থেকে যারা আসছেন। আর পশ্চিমবঙ্গের, এটা কি মেরুকরণ নয়? অবশ্যই মেরুকরণ। ভারতীয় জনতা পার্টি কি মেরুকরণের রাজনীতিটাকে? ভারতীয় জনতা পার্টি মেরুকরণ করছে না, বরঞ্চ তৃণমূল করছে। এটা জোর গলায় বলতে চাই, জোর গলায় বলতে চাই। তৃণমূল কংগ্রেসটি অত্যন্ত ঘৃণ্যভাবে মেরুকরণের কাজ করে চলেছে, যে জায়গায় ভারতীয় জনতা পার্টি চায় সবাইকে নিয়ে সব সঙ্গে একসঙ্গে কাজ করার। আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে সত্যি কি দাদা একটু আগে বললো যে রোহিঙ্গারা ঢুকে পড়েছে, তো আমার প্রশ্ন ওনার কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীটা কার? স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? আপনারা তৃণমূলের দিকে হাত তুলছেন, তৃণমূলও যেমন দায়ী, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কোথায় দাঁড়িয়ে আছে? তার মানে স্বরাষ্ট্রমন্ত্রক ফেল আজকে। প্রশ্নটা দাদাকে ছুড়ে দিলাম, আপনি কীভাবে করবেন? আপনি বলবেন না দীপ্তিমান? সত্যি তো এটা একটা বড় সড় প্রশ্ন যে এই রাজ্যের বিশেষ করে কর্মসংস্থান বা সমস্ত কিছুর ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বহিরাগত দাপট কি সত্যি রয়েছে? না, এটা তো ঘটনা যে বাইরে থেকে যারা একটা, বিশেষ করে 1980 সালের পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষরা এসছেন, তারা বিজনেস ব্যবসা স্থাপন করেছেন, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনারা যদি দেখেন এই কলকাতা সামগ্রিক চিত্র যদি পর্যালোচনা করা হয়, দেখবেন যে খাবার যেটা একটা মানে সব থেকে বেশি চালু যে সমস্ত শপগুলো, সেগুলো কিন্তু অবাঙালিদের হাতে চলে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, এটা হয়েছে, এবং এটা ব্যবসায়ী বিমুখতা, এটা একটা আলাদা আলোচনার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে আলাদা প্রেক্ষিতে। তাহলে বহিরাগত ইস্যুটা কি মানে এটা কি সেন্সুয়াস করার জন্য কি তৃণমূল কংগ্রেস ব্যবহার করে? না, ডেফিনেটলি। তার কারণ হচ্ছে, তো আপনি সুজিতদা নিশ্চয়ই তোমার মনে আছে 2007-8 সালে ঠিক এই একই শব্দ আমরা সিপিএমের নেতাদের মুখে শুনতাম, বহিরাগত। এরা মেধা পাটেকারকে বহিরাগত বলেছিল, এরা অনুরাধা তলোয়ারকে বহিরাগত বলেছিল। এই বহিরাগত বলে বলে পার্টিটাই 2011-তে প্রায় উঠে গেল, অস্তিত্বের সংকটে ভুগছে। ঠিক একই ভুল তৃণমূল কংগ্রেস কিন্তু করে চলেছে। যারা বাইরে থেকে এই ভারতবর্ষের মধ্যে যারা বাসিন্দা, যারা নাগরিক, তারা যখন আসছেন তাদেরকে বহিরাগত বলে দেখে দেওয়া হচ্ছে। একই ভুল তৃণমূল। বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চাইছেন? আমি নিশ্চয়ই শুদ্ধর কাছে এই বিষয়টা একটু জানতে চাইবো যে শুদ্ধ কি বলবে? প্রথম কথা হচ্ছে বহিরাগত যদি কোনো সর্বভারতীয় দলে বাইরে থেকে নেতা আসা, এটা তো জাতীয় কংগ্রেসের থেকে বেশি কেউ নেই, এতে বহিরাগত কেন আপনি বলবেন? একটা বাইরে থেকে পর্যবেক্ষক আসতেই পারে। দ্বিতীয় কথা, যে বাংলার বাইরে থেকে এলেই বহিরাগত হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের সারদা কুখ্যাত সাংসদ চণ্ডীগড়ের কেডি সিং কেন বহিরাগত নয়? দ্বিতীয়ত, বিজেপি দলটা বহিরাগত, বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পর্ক নেই। এখন তো দেখছি, আগে জানতাম আরএসএস মানে বিজেপি, এখন নকশাল থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, তৃণমূল থেকে যারা প্রাক্তন, বিজেপি দলটাই আর নেই, ওটা বহিরাগত দল হয়ে গেছে। এই বঙ্গ বিজেপির সঙ্গে ওই বিজেপির কোনো সম্পর্ক নেই। এটা একটা আরেকটা মঞ্চ তৈরি হচ্ছে, প্রাক্তন তৃণমূল, মুকুল রায় যার সহসভাপতি। আমি আসবো যে বহিরাগত কি শুধু একটা পুঁজি বা হচ্ছে কর্মসংস্থানের প্রশ্নে, বা ভারতীয় জনতা পার্টির বহু নেতা আসছেন সেই প্রশ্নে, নাকি এটা
এটা এক ধরনের হচ্ছে একটা সংস্কৃতির বাইরে থেকে আসার কথাকে ডিকোড করতে চাইছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? যেটা ব্যাপার সেটা হলো যে বহিরাগত শব্দটির যে ব্যাখ্যা করছেন আমাদের বিরোধী পক্ষরা, তৃণমূল বিরোধী যারা, সেটা ঠিক নয়, সেটা রাজনীতির জন্য করছেন। বহিরাগত শুধু ভৌগোলিকভাবে বহিরাগত এই তত্ত্বটি খাড়া করতে চাইছি আমরা, এমন নয়। বহিরাগত অর্থাৎ বাংলার কৃষ্টির এবং সংস্কৃতির সাথে যারা সম্পৃক্ত নন, যারা জানেন না, যারা অ্যাকোয়েন্টেড নন, এমন সমস্ত মানুষকেই আমরা বহিরাগত বলছি। আমরা এমন একটা জায়গায় থাকি, ভবানীপুর যেখান থেকে আমি আসছি, আমার পাড়াটা এবং আমার অঞ্চলটা বা আমার ওয়ার্ডটাকে বলা হয় মিনি গুজরাট। ভবানীপুরে আমরা শুধুমাত্র সংখ্যা লঘু মানুষের কথা বললে চলবে না, ভাষাগত সংখ্যালঘু, অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু নয়, ভাষাগত সংখ্যালঘু এত মানুষ থাকেন সেখানে। তা আমরা তো বছরের পর বছর, মানে স্বাধীনতা পূর্ব সময় থেকে স্বাধীনতা পরবর্তী সময় 2020 সাল অবধি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সেখানে রয়েছি। সুতরাং বহিরাগত মানে আমরা ভৌগোলিকভাবে বহিরাগতের কথা কেন বলবো, সেই বলার প্রশ্ন আসে না। আমরা বলছি যে কৃষ্টি এবং সংস্কৃতির ক্ষেত্রে বাংলার মানুষের সাথে সম্পৃক্ত হতে না পারার জন্য যে বহিরাগত তত্ত্ব, সেই বহিরাগত। ওকে, বলুন। আপনাকে অত্যন্ত শ্রদ্ধা রেখে একটা প্রশ্ন করছি, ভৌগোলিক কারণে বাইরে থেকে এলে বহিরাগত না, বাঙালি সংস্কৃতির সাথে সম্পৃক্ত না হলে বহিরাগত। এই যে চাড্ডা নাড্ডা ঘাড্ডা হাড্ডা ফাড্ডা, এটা কি বাঙালি সংস্কৃতি? নাকি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, এটা বাংলা সংস্কৃতি? আর এই সংস্কৃতির সাথে বিজেপি একাত্ম নিজেকে করতে পারছে না বলে কি বিজেপি বহিরাগত? যাকে তাকে তুই তুকারি। একটা কথা খুব ভালো বলা দরকার, যে বেঙ্গল বা কলকাতায় মেট্রোপলিস ছিল এক সময়। আপনি যদি স্বাধীনতার পর থেকে 77 সাল অবধি দেখেন, যে ইনভেস্টমেন্টের কথা আপনি বলছিলেন, উন্নয়নের কথা বলছিলেন, এখানে মারওয়াড়ি থেকে যে 100 বছর ধরে 200 বছর ধরে বাংলাদেশ থেকে উদ্বাস্তু এসছে, তারাও বেড়ে উঠেছে। তার কারণ কি, এখানে জব অপরচুনিটিস ছিল। আজকে উন্নয়ন হয়নি বলেই এই প্যারোকিয়াল জাতের ইস্যুগুলো। এটা কি জোটসঙ্গী বামেদের উদ্দেশ্যে? বামেদের উদ্দেশ্য যদি বলেন, বামেদের সময়ও আপনার এই প্যারোকিয়াল কথা আসেনি, ধর্ম নিয়ে লড়াই হয়নি। রাম মন্দির আর রাম কায়দা করে ইস্যুটাকে ঘুরিয়ে দিলে হবে না। তুমি বললে যে এখানে 80-র দশক থেকে ট্রেড ইউনিয়ন বা হচ্ছে যে এই যে ক্যাপিটাল যে ফ্লাইট হয়ে যাওয়া, না তুমি বললে যে এই রাজ্যে না, আমি তো আমার কংগ্রেসের যে যতক্ষণ ক্ষমতা ছিল 77 অবধি, আজকে যখন অমিত শাহ বা জেপি নাড্ডা এসে বলে আমাদের সোনার বাংলা নিয়ে যেতে হবে, বেসিক্যালি ওরা কংগ্রেসের বাংলার কথাই বলে। যে কংগ্রেস যেরকম বাংলা চালাতো, বিধান রায় থেকে আরম্ভ করে আপনার সিদ্ধার্থ শঙ্কর রায় অবধি, যে উন্নয়ন হতো, যে চাকরি হতো, যে বিদেশি কোম্পানি ছিল, আপনার গঙ্গা দুধারে যে বড় বড় কারখানা ছিল, বজবজে যে কারখানা ছিল, খিদিরপুরে কারখানা ছিল, সেই শিল্প সংস্কৃতি আনতে হবে। সেদিন এত রাজনৈতিক মারামারি হানাহানি ছিল না। আর বামেদের কথাও যদি বলেন, সেদিনও মমতা ব্যানার্জি জন্মেছে কংগ্রেসের পেট থেকে, তাই মমতা ব্যানার্জিকে জন্ম দিয়েছে কংগ্রেস, তাই কংগ্রেসও সেদিন লড়াই করেছে বামেদের বিরুদ্ধে। আজকে তৃণমূল কংগ্রেস হয়ে গেছে সেদিনকার অত্যাচারীর মুখ, তাই আজকে বামেদের সঙ্গে ওদের লড়াই আমরা করবই। হিরণদার কাছে আসছি। হ্যাঁ, সেটা হচ্ছে সুজিতদা, বহিরাগত নিয়ে আমার যেটা বলার সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোর মানে কোন সংস্কৃতির ধারক বাহক? উনি যে বাংলার যে সংস্কৃতির কথা বলছেন, প্রশান্ত কিশোর বাংলার সংস্কৃতির কি বোঝেন? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, আজকে যে আলোচনাগুলো আপনি বারবার উন্নয়নের কথা বলছেন, প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা এটা তুলতে হবে আমাদের যে আজকে ভারতবর্ষে পেট্রোলের দাম কত, আজকে ভারতবর্ষে ডিজেলের দাম কত, আজকে ভারতবর্ষে ওষুধের দাম কত, আজকে ভারতবর্ষে বেকাররা কেন চাকরি পাচ্ছে না, সেটা ভারতবর্ষে এবং আমার রাজ্যে সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই প্রশ্নগুলোই হচ্ছে মৌলিক প্রশ্ন। তাহলে একটা মৌলিক প্রশ্ন করি যে যে রিভার্স যে একটা হয়েছিল যে ফ্লাইট, ক্যাপিটাল ফ্লাইট, মানে এখান থেকে পুঁজি পলায়ন ঘটেছিল, সেই পুঁজিকে যদি ফিরিয়ে নিয়ে আসতে গেলে তো একটা সামগ্রিক ঐক্যের প্রশ্ন তো রাখছে। সেখানে যে বামেরা শুধু প্রশ্ন তুলছে কিন্তু তার উত্তরটা দিচ্ছে না যে সেই আমলগুলোতে যে কত এখান থেকে ক্যাপিটাল ফ্লাইট হয়েছিল। না না, শিল্প, এই যে 11 সালের পর থেকে আজকে 2020 সাল, এই 10 বছরে প্রত্যেক বছর শিল্প সম্মেলন হয়েছে, প্রত্যেক বছর হয়েছে। একটা কারখানার নাম বলুন এখানে, যিনি তৃণমূলের প্রতিনিধি আছেন, যে এই কারখানাটার আমি ফিতে কেটেছি। 1500 কারখানা কিন্তু ইতিমধ্যে রিপোর্ট কার্ডে বলছেন। তাহলে রিপোর্ট কার্ডকে রিপোর্ট কার্ড আপনি এই রিপোর্ট কার্ডের সাথে 19-এর ইস্তাহার মেলাতে পারবেন না।
19 সালে লোকসভায় যে ইস্তাহার দিয়েছিল, মেলাতে পারবেন না আপনি, আপনি মেলান। বিজেপির যে বন্ধু সংস্কৃতির ব্যাপারে বলছিলেন, আমি শুধু বলতে চাই, উনি বললেন মমতা ব্যানার্জি সংস্কৃতি এক জিনিস। উনি বিজেপির যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তিনি সংসদে বসে পাপ্পু বলছেন আমাদের দলনেতা রাহুল গান্ধীকে, সেটা কোন সংস্কৃতির কথা উনি বলুন একটু। যৌক্তিক প্রশ্ন, খুব যৌক্তিক প্রশ্ন, খুব যৌক্তিক প্রশ্ন। এটা সম্পূর্ণ ভুল কথা। নরেন্দ্র মোদী এই অবদ্ধতাটা করেননি। কথা হচ্ছে উন্নয়ন নিয়ে, কথা হচ্ছে উন্নয়ন। একটু চুপ করলে বলতে পারি। কথা হচ্ছে উন্নয়ন নিয়ে। আমি দাদার সঙ্গে একেবারে একমত যে গত 10 বছর ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো পুজোর মানে দুর্গা পুজোর ফিতে কেটেছেন, তার 1% হয়তো কারখানার দরজা ফিতে কাটেননি। আজকের একটা উনি রিপোর্ট কার্ড দিচ্ছেন, 1227খানা নাকি কোম্পানির উনি উদ্বোধন করেছেন। মজার ব্যাপারটা হচ্ছে, যিনি পরীক্ষা দিচ্ছেন, তিনি মার্কস দিচ্ছেন, তিনি আবার রিপোর্ট কার্ড প্রকাশ করছেন। মানে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। দ্বিতীয়, আপনি বলতে চাইছেন এটা একটা প্রহসন হচ্ছে সম্পূর্ণভাবে। আর তার সঙ্গে এনাকেও জিজ্ঞাসা করতে চাই, 77 সালের পর থেকে 77 থেকে 2011 অবধি যে দীর্ঘ সময় ধরে বামেরা রাজত্ব করেছিলেন, এক এক করে নিভিছে ডেউটি 56,000 কল কারখানা জঙ্গি আন্দোলনের মাধ্যমে আপনারা বন্ধ করিয়েছিলেন। আপনাদের কি আজকে কোনো মরাল ইয়ে আছে, মরাল রাইট আছে প্রশ্ন করার?